আমার ছোট যা বিয়ের পর থেকেই ঘরের কোনো রকম কাজই করে না। এমনকি সকালবেলার নাস্তাটাও তার জন্য প্রস্তুত করে দিতে হয় আমার। মানে সব কিছু আমি করব। সে শুধু খাবে আর বিছানায় শুয়ে বসে ফোন নিয়ে পড়ে থাকবে। আর কিছুই দেখার নাই, করারও নাই তার। এই নিয়ে আমার হাজবেন্ডকে আমি কয়েকবার বলেছি এভাবে আর কত, আমি আর পারবো না এসব করতে। আমার সন্তান আছে, তাদের নিয়েই আমার ব্যস্ত থাকতে হয়। তাদের পড়াশোনা, সেবা যত্ন এসব করেই তো হাঁপিয়ে উঠতে হয়। এর মধ্যে আরেকটা মানুষের সব কিভাবে আমি করে দেব? আমার হাজবেন্ড বলে ধৈর্য ধরতে, বিয়ে হয়েছে নতুন, আর কটা দিন যাক। কিন্তু কটা দিন করতে করতে যখন বছর দুয়েক হয়ে গেল, তখন তো আর মেনে নেওয়া যায় না। একটা সময় পর সহ্য করতে না পেরে আমি বলেই ফেললাম আমার যাকে। বললাম, জেনি, আমি কি এ ঘরের চাকর? আর এই সংসারের কাজ কি সব আমার একার দায়িত্ব? জেনি যেন কিছুই জানে না। সে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, তুমি তো কোনো কাজে হাত দাও না বোন, শুয়ে বসেই থাকো সব সময়। এটা কি উচিত? এটা কি উচিত হইতেছে বলো? জেনি এই কথা শুনে খুব রেগে গেল। সে একরকম চেঁচিয়ে উঠেই বলল, এইখানে কি চাকরানি হয়ে কাজ করার জন্য আমার বিয়ে দিয়েছে নাকি? তুমি আমার পরিবার সম্পর্কে কিছু জানো? আমার সঙ্গে কথা বললে মুখ সামলে কথা বলবে। কি অদ্ভুত কাণ্ড! সামান্য একটা বিষয়ে সে তার পরিবার টেনে এনেছে এখানে। সব সময়ই সে এমন করে। এমন করার কারণ হলো সে বড় পরিবারের মেয়ে। তার এক ভাই কাস্টম অফিসার, আরেক ভাই শিক্ষা ক্যাডার, ছোট ভাই ডাক্তার। এছাড়া তার মেজ চাচা সচিবালয় থেকে অবসর নিয়েছেন। সামনের সিজনে এমপি পদে নির্বাচন করবে। এই সব নিয়েই সে সব সময় বড় গলায় কথা বলে। কাউকে দু পয়সার মূল্যও দেয় না। কিন্তু তার পরিবার বিত্তশালী হলে কিংবা রাজা বাদশাহ হলেও তো আমার এতে কিছু যায় আসে না। আমায় এসব দেখিয়ে কী লাভ? সে রাতেই আমি আমার হাজবেন্ডের সঙ্গে একরকম বোঝাপড়া করলাম। বললাম, তুমি যদি তোমার ভাই আর তার বউকে নিয়েই থাকতে চাও তবে থাকো, আমি আর এসবে নাই। আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা বাসায় চলে যাব। আমার মতো আমি থাকবো। আমার হাজব্যান্ড আমায় বোঝাতে চেষ্টা করলো। তার ভাইয়ের কথা বলল। সে বলল, বাবা মা মারা যাবার পর সেই তাকে বড় করেছে, মানুষ করেছে। এখন তাকে ছেড়ে কিভাবে আলাদা থাকবে? এই সব কিছু বলতে শুরু করলো। কিন্তু এমন নরম নরম কথা আমার ভালো লাগে না। কারণ ঘরের সব কাজ আমায় করতে হয়। সব করার পর বড় বড় কথা শুনলে কার সহ্য হবে? কিংবা অন্যের কাজ আমিই বা করব কেন? আমার হাজবেন্ডের সঙ্গে এই বিষয়ে কথা না বাড়িয়ে আমি আমার দেওরের সঙ্গে সরাসরি কথা বললাম, তার স্ত্রী কি এখন থেকে কাজ করবে নাকি করবে না? আমার দেবার আমতা আমতা করে বলল, ভাবি, জানোই তো ও কাজ করতে পারে না। করতে পারলে তো করতো। আমি অবাক হলাম, এটা কেমন ধরনের কথা? আমি তাকে তখন বললাম, কাজ করতে না পারলে কাজের মেয়ে রাখো। তোমার বউয়ের বাপের বাড়িতে তো বিশাল অবস্থা। তারা দেশের রাজা বাদশাহ, উজির নজির মন্ত্রী সব কিছু। বাপের বাড়ি থেকে টাকা দিয়ে কাজের লোক রেখে দিক তাহলে। আমার যা এটা কিভাবে যেন শুনে ফেলল। শুনে আমায় যেভাবে ইচ্ছে সেভাবে অপমান করলো। আমার বাপের বাড়ির লোকেরা গরিব, চাকরি বাকরি নাই, এসব নিয়ে কথা বলল। আমিও তার সঙ্গে তখন চুপ করে রইলাম না। সঙ্গে সঙ্গে তার কথার জবাব দিলাম। বললাম, তোমার বাপ ভাই চাচারা তো বিরাট বিরাট চাকুরে, কিন্তু তুমি নিজে কি? তোমার সম্পর্কে বলো শুনি। আমি তো শুনলাম এসএসসি দুবারে পাস করেছো, এইচএসসিতে কোনো কলেজে ভর্তিও হতে পারো নাই,
আমার মুখ থেকে এমন কথা শুনে সে উদ্ধত্ত হয়ে বলল, সে আমায় দেখে নেবে। আরে যা পারো করো, যা পারো গালাগাল করলো, হুমকি ধমকিও দিল। আমার দেবর তার স্ত্রীকে কিছু না বলে আমায় চুপ করাতে আসে। আমি তখন বললাম, আজ রাত থেকেই তোমরা তোমাদের মতো থাকবে, ঘর বাড়ি সব কিছু ভাগ হবে। আমার দেবর বলল, এসব কি আবার কথা, এসব কি তোমার কথাই হবে? আমি এই বাড়ির কে? কিন্তু আমি যা বললাম ঠিক তাই হলো। আমার স্বামী আমার সঙ্গে করা তাদের এমন আচরণ দেখে বাড়ি ঘর জমি জমা সব কিছু 2 ভাগ করে নিল। 1 ভাগ তাদের দিল, আরেক ভাগ আমাদের। পরদিন আমার দেবর তার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। বলল এখানে আমাদের সঙ্গে থাকবে না, ছোট লোকদের সঙ্গে সে নাকি থাকতে পারবে না। মজার বিষয় হলো 15 দিন পরে আবার ওখান থেকে ফেরত এলো। ওখান থেকে আসার পর তারা কাজের মেয়ে রাখলো। কাজের মেয়েই সব করে, রান্না বান্না কাপড় ধোয়া সব কিছুই। এভাবেই সময় যেতে লাগলো। আমার ছেলে মেয়েরা বেড়ে উঠতে লাগলো। ওদেরও একটা মেয়ে হয়েছে, কিন্তু আমার দেবর কোনো চাকরি বাকরি না করায় এবং জেনি খরচাপাতি বেশি করায় তাদের ভাগের জমিটুকু একটু একটু করে বিক্রি করে দিতে লাগলো। মাত্র বছরের মধ্যেই সেই জমি বিক্রি করে শেষ করে ফেলল। কাজের মেয়েও সেই করে ছুটে গেল। এখন জেনি নিজেই সব করতে পারে, রান্না বান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া সব কিছু। আগে সিলিন্ডার গ্যাসে রান্না করত, এখন দেখি মাটির চুলায় বাঁশ কাঠ অর্থাৎ কড়ি দিয়ে রান্না করে। এরপর এলো টানাপোড়েনের সময়। সব কিছু শেষ হয়ে যাওয়ায় আমার দেবর আজ এর থেকে ধার করে, কাল ওর থেকে ধার কর্য করে। এসব করেই সময় পার করতে লাগলো। একটা সময় পর দেখা গেল কেউ আর ওদেরকে ধার দেয় না। ধার দিবে কিভাবে? ফেরত তো দিতে পারে না। ফেরত দিতে হলে উপার্জন করতে হবে। সে তো কোনো কাজই করে না, তো উপার্জন করবে কিভাবে? এরপর বিরাট বিত্তশালী পরিবারের মেয়ে জেনি নিজেই আমার কাছে এসে রান্না করার জন্য চাল, একটু সবজি, একটু তেল, মশলা এসব চেয়ে চেয়ে নিতে লাগলো। মাঝে মধ্যে আসে মেয়েকে নিয়ে। মেয়ে কাঁদছে, ফল খেতে চাইছে, কিন্তু কিনে দেবার টাকা নেই তাদের কাছে। আমি ওকে যতটা পারি সাহায্য করি, কিছু বলি না। একবার জিজ্ঞাসা করলাম, তার বাবা তো অনেক সম্পদ রেখে গিয়েছেন, ও সব থেকে কি সে ভাগ পায়নি? আর ভাইয়েরা তো বিরাট অবস্থাশালী, টাকা পয়সার অভাব নাই তাদের, তারা কি কোনো রকম হেল্প করে না তাকে? জেনি কেঁদে ফেলল। সে আঁচলে চোখ মুছে বলল, নিজের কিছু না থাকলে কিছুই নাই রে বোন। ভাইয়েরা ফিরেও তাকায় না, তারা তাদের ঘর সংসার বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত। এমনকি বাপের সম্পত্তি সবটা তারা তাদের নামে লিখিয়ে নিয়েছে, আমায় তারা কিচ্ছুটি দেয়নি। আমি বললাম, বাপের সম্পত্তিতে তো তোমার হক আছে, তাহলে তুমি তা আদায় করনি কেন? জেনি অসহায়ের মতে বলল, কিভাবে আদায় করব আপা, ওরা তো প্রভাবশালী, ওদের সঙ্গে কিভাবে কুলিয়ে উঠবো আমি বলো তো? ওর এমন দুর্দিন দেখে আমার সত্যিই খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও একটা কথা খুব মনে বাজতে লাগলো। আসলে অহংকার খুব খারাপ জিনিস, এটা মানুষকে ধ্বংস করে দেয়। আর নিজের যোগ্যতা না থাকলে ভাই কিংবা চাচার অর্জন নিয়ে গর্ব করে কোনো লাভ নাই। নিজের যা আছে তাই শুধু নিজের, পরের যা আছে তা পরেরই। পরের জিনিস কখনোই নিজের হয় না, এটাই সত্যি, আর এটাই কঠিন বাস্তব। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।